করোনা মহামারীর মধ্যেও চলছে সড়কে চাঁদাবাজি, জিম্মি পরিবহন শ্রমিকরা। জোরভুক্ত 2 থেকে 300 টাকা চাঁদা আদায় করতে। টাকা না দিলে গাড়ি আটকায় রাখে এবং মাল রেখে দেয়। প্রশাসন চাঁদাবাজের ব্যাপারে ব্যবস্থা নিক। অস্বীকার শ্রমিক নেতাদের। পরিবহনের দোকানে পরিবহনের বাইরের লোক আছে যারা পরিবহন সেক্টরে চাঁদাবাজি করে। কোনো চাঁদাবাজি পরিবহন সেক্টরে থাকবে না, সেটার জন্য কার্যকর ব্যবস্থা। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভোগান্তির আরেক নাম চট্টগ্রাম মেডিকেল। টিকিট কাটা থেকে শুরু করে জরুরি সেবা সবখানে চরম অব্যবস্থাপনা। করোনা পরীক্ষা না করেও রিপোর্ট দেওয়ার অভিযোগ এবার মাদারীপুরে। চাহিদা মতো আমদানি না হওয়ায় দেশে করোনার পরীক্ষার কিট সংকট। আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত স্বাস্থ্য অধিদপ্তরের, সিন্ডিকেটের অভিযোগ সরকার দলীয় এমপির। করোনা পরিস্থিতির মধ্যে ভাবিয়ে তুলছে বিরল রোগ কাওয়াসাকি। দেশে লক্ষণ নিয়ে 2 শিশু শনাক্ত। আমলে নিয়ে কাজ করছে আইইডিসিআর। করোনা মহামারীতেও সড়ক পরিবহনে চলছে চাঁদাবাজি। রাজধানীর টার্মিনালগুলোতে সক্রিয় চাঁদাবাজ চক্রের কাছে জিম্মি পরিবহন শ্রমিকরা। চাঁদাবাজির কথা স্বীকার করে মালিক সমিতি আর শ্রমিক নেতারা বলছেন, অভিযোগের প্রমাণ পাওয়ায় ইতিমধ্যে সাংগঠনিকভাবে বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। আর পরিবহন চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর। মার্জিয়া মুমুর রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান মিন্টু। সংক্রমণের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে করা আয়ের টাকা এভাবেই তুলে দিতে হচ্ছে চাঁদাবাজদের হাতে। রাজধানীর বাস টার্মিনালগুলোতে চাঁদাবাজ চক্রের দৌরাত্মে দিশেহারা পরিবহন শ্রমিকরা। মহামারীর এমন সময়ে যানবাহনে নির্ধারিত পৌর করের বাইরেও চলছে বাড়তি টাকা আদায়। টাকা দিতে না পারলে ঘটছে শ্রমিকদের মারধর, হয়রানি আর নির্যাতনের ঘটনা। গাড়ি লাফ দিয়ে উঠে সিটটা লয়ে গেছে, আমি যা বলছি এজন আর কি তর্ক বিতর্ক বা গায়েও হাত দিছে। জোরভুক্ত 2 থেকে 300 টাকা চাঁদা আদায় করতে। টাকা না দিলে গাড়ি আটকায় রাখে এবং মাল রেখে দেয়। প্রশাসন চাঁদাবাজের ব্যাপারে ব্যবস্থা নিক। স্বাভাবিক সময়ে রাজধানীতে চলাচলকারী প্রায় 15,500 গণপরিবহন থেকে প্রতি মাসে 5,77,58,000 টাকা চাঁদা তোলা হতো। মহামারীর সময়ও সীমিত আকারে চলছে চাঁদাবাজি। যদিও দায়িত্বশীল কর্তৃপক্ষগুলো বলছে চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর কথা। এটা সবাই মনিটর করছে, এটা কোনো রকম চাঁদাবাজি করা বা বরদাস্ত করি না। এই ধরনের কোনো ঘটনা যদি হয়ে থাকে আমাদের কাছে কমপ্লেইন আসলে আমরা এটা ব্যবস্থা নিই। সড়ক মহাসড়কে চাঁদাবাজি নির্মূলে আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা নিয়ে এই চাঁদাবাজি নির্মূল করতে আমরা সক্ষম হব বলে আশা করছি। পরিবহন খাতে এমন নৈরাজ্যের মধ্যেই মালিক সমিতি আর শ্রমিক নেতাদের দাবি চাঁদাবাজি কমে যাওয়ার। পরিবহনের দোকানে পরিবহনের বাইরের লোক আছে যারা পরিবহন সেক্টরে চাঁদাবাজি করে। 90 থেকে 95% পরিবহনের চাঁদাবাজি বন্ধ হবে। কোনো চাঁদাবাজি পরিবহন সেক্টরে থাকবে না, সেটার জন্য কার্যকর ব্যবস্থা। শুধুমাত্র চলতি মাসের 20 তারিখ পর্যন্ত চাঁদা নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে শতাধিক চাঁদাবাজ। লকডাউনের সময় বেকার শ্রমিকদের পাশে পাওয়া যায়নি কাউকেই, অথচ এখন গাড়ির চাকা ঘুরতেই সেই শ্রমিকদের কাছ থেকে নেওয়া হচ্ছে চাঁদার টাকা। সড়ক পরিবহনের এই নৈরাজ্যের শেষ কোথায়? এই প্রশ্ন এই খাতের লাখো শ্রমিকের। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের দিন যতই যাচ্ছে ততই নাজুক হয়ে পড়ছে চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থা। শ্বাসকষ্ট থেকে শুরু করে জটিল রোগে আক্রান্ত রোগীরা চট্টগ্রাম মেডিকেল কলেজে আসলেও পাচ্ছেন না কোনো ধরনের চিকিৎসা সেবা। অন্যদিকে জ্বর, সর্দি, কাশির রোগী ও সাধারণ রোগীদেরকে একসঙ্গে লাইন ধরে টিকিট কাটার কারণে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকিও। সেই সাথে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে করোনা অবজারভেশন সেলের রোগীদেরও। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
4 বছরের হৃদয় হাত ভাঙা নিয়ে কষ্ট পাচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য সাতকানিয়া থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। হাসপাতালের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করলেও 24 ঘন্টার মধ্যে পায়নি কোনো সেবা। আমরা লাতকে এখানে বাইরে বসে থাকছি, গোড়ালের তো ফরবাস কাটছে, ঘুম যায় না, কোনো কিছু যায় না, কোনো খানা পিনা খাই নাই, কোনো চিকিৎসাও করে নাই। বলছে যে একটা সিরাপ লিখে দিছে, সিরাপ খাওয়াইতাম, 6 মাস পরে দেখা করতাম। শুধু 4 বছরের হৃদয় নয়, প্রতিদিনই চট্টগ্রাম মেডিকেল কলেজে দূর দূরান্ত থেকে আসছেন রোগীরা। সেবা পাওয়ার আশায় ছুটছে মেডিকেলের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে। জটিল কিংবা শ্বাসকষ্টের রোগীরাও ভর্তি হতে পারছে না হাসপাতালে। জরুরি ওয়ার্ডের পাশে খোলা হয়েছে করোনা ইউনিট, তাই হাসপাতালের ভেতর দিয়ে রোগীদের চলাচল রয়েছে বন্ধ। এর মধ্যেই এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিতে হচ্ছে জটিল রোগীদের। এক ওয়ার্ড থেকে আর ওয়ার্ড ভর্তি করা যাচ্ছে না। সকাল 10টার থেকে এই পর্যন্ত এখনও আপ ডাউন করতেছি। বেসরকারি এই হাসপাতালে গেছি, সরকারি হাসপাতালে গেছি, আমরা কোনো সেবা পাচ্ছি না। এখানে টিকিট নেই। টিকিট কোথায়? ওই বিল্ডিংয়ের 3 তলা। ওই বিল্ডিংয়ের 3 তলা কোথায় আমি জানি না। এখন ওখানে গেলে বলতেছে 4 তলা যান, 4 তলা বললে নিচতলা যান, নিচতলা বললে 2 তলা যান। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে জ্বর, সর্দি, কাশি নিয়ে আসা রোগী ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের এক জায়গা থেকে গাদাগাদি করে টিকিট কাটতে হয়। নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে করোনা অবজারভেশন সেলের রোগীদেরও। সুরক্ষার যে বিষয়টি দেখি যে যেই করোনা রোগী তিনিও যে লাইনে দাঁড়িয়েছেন, যিনি একজন সাধারণ রোগী তিনিও একই লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছেন। এখানে কোনো ডিস্টেন্সটা, দূরত্বটা বজায় রাখা হচ্ছে না। চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 6000 ছাড়িয়েছে, আর মৃত্যু হয়েছে 1.5 শতাধিক রোগীর। চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা একেবারেই নেই বললেই চলে। সেক্ষেত্রে সাধারণ মানুষের একমাত্র ভরসার আশ্রয়স্থল এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু এখানেও বর্তমানে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত চিকিৎসা সেবা। তাই চট্টগ্রামবাসীর জীবন বাঁচানোর স্বার্থে চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক, এই দাবি সর্বস্তরের মানুষের। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। নমুনা পরীক্ষা করেননি, কিন্তু তার নামে রিপোর্ট চলে এসেছে করোনা পজিটিভ। এলাকাবাসী ও স্বাস্থ্য বিভাগের তোপের মুখে পড়ে বাধ্য হন নমুনা পরীক্ষা করাতে সিদ্দিক হাওলাদার। এমনই ঘটনা ঘটেছে মাদারীপুর শহরে। সেই সঙ্গে জেলায় নমুনা নিতে ও রিপোর্ট দিতে দেরির অভিযোগ তো রয়েছেই। এসব অভিযোগের দায় স্বীকার করে স্বাস্থ্য বিভাগ জানায়, নমুনা দিতে আসা রোগীরা ঠিকমতো নাম, ঠিকানা, মোবাইল নম্বর না দেয়ায় এমন ঘটনা ঘটছে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের ছবিতে রিপোর্ট। একসময় পেট্রোল পাম্পে কাজ করতেন, এখন কর্মহীন। করোনার নমুনা পরীক্ষার জন্য জমা দেননি হাসপাতালে, কিন্তু তার মোবাইল নম্বরে গত 16 জুন SMS চলে আসে করোনা পজিটিভ। এটা জানাজানি হলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন মাদারীপুর পৌরসভার পাকদি এলাকার যুবক সিদ্দিক হাওলাদার। পরে স্বাস্থ্য বিভাগ ও সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তারাও তার বাড়িতে হাজির হন। চরম হেনস্থার মধ্যে বাধ্য হয়ে পরদিন জেলা সদর হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দিতে হয় তাকে, যদিও বাড়িতে কারোরই করোনার উপসর্গ নেই। আমার তো টেস্ট আগে দেওয়ার প্রয়োজন পড়ে নাই, পরবর্তীতে দিতে গেছি সেখানেও নেয় নাই, এই কারণে আমার কোনো উপসর্গ নাই। উপসর্গ না থাকলেও আমার টেস্টটা নিতে হবে এই কারণে এলাকার লোকজন অনেক বলাবলি করতেছে যে আমি আক্রান্ত আর কি। এদিকে সদর হাসপাতালে নমুনা দিতে আসাদের অভিযোগ, স্বাস্থ্যকর্মীরা নামের তালিকা করে 2 থেকে 3 দিন পরে নমুনা নিচ্ছেন। এরপর 5 থেকে 7 দিন পর করোনার রিপোর্ট দেওয়া হয়। রিপোর্ট দেরিতে পাওয়ায় বিড়ম্বনায় পড়ছেন রোগীরা। তাই দ্রুত রিপোর্টের জন্য জেলায় PCR ল্যাব স্থাপনের দাবি ভুক্তভোগীদের। 1 সপ্তাহ পরে যদি আমি রেজাল্ট পাই, আমি যদি করোনা পজিটিভ হই, চিকিৎসা নেব কিভাবে? যদি আমাকে স্বাস্থ্য পারে তার কাজ না করে, তাহলে আমি কিসের লাভ থাকতে পারেন না? মাদারীপুরবাসীর দাবি এখানে একটা PCR ল্যাব জরুরি অবস্থা মাননীয় প্রধানমন্ত্রী এখানে দেয়। সুশীল সমাজ মনে করে স্বাস্থ্য বিভাগের দায়িত্বহীনতার কারণেই রিপোর্ট নিয়ে ভোগান্তিতে পড়ছে মানুষ। রিয়াল পরে 2 দিন পরে, তারপর পরীক্ষার রিপোর্ট আসে 7 দিন কি 10 দিন পরে। এতদিনে এই রোগীটা আরো 10 জনকে ছড়িয়ে ফেলে করোনায়। নমুনা দিতে আসা রোগীরা অন্যদের নাম, ঠিকানা আর মোবাইল নম্বর দেয় এমন ঘটনা ঘটছে বলে দাবি জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তার। সিদ্দিক নামে এক ভদ্র পুলিশে কিন্তু ওই লোকটি কিন্তু এই তার মোবাইল নাম্বার না দিয়ে অন্য একটা মোবাইল নাম্বার দিচ্ছে, যার জন্য আমাদের কাছে তো আইডেন্টিফাই করার উপায় একটাই, যে মোবাইল নাম্বার ধরে আমরা ট্র্যাকিং করি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মাদারীপুরের 4টি পৌরসভার 20টি ওয়ার্ড ও 22টি ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ। জেলায় 5 শতাধিক মানুষ এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। করোনা শনাক্তে বারবার বেশি পরীক্ষার কথা বলা হলেও গত 1 সপ্তাহ ধরেই তা ঘুরপাক খাচ্ছে 15-16 হাজারেই। সবারই প্রশ্ন, কেন বাড়ছে না পরীক্ষার সংখ্যা? সময় সংবাদের অনুসন্ধানে জানা যায়, প্রতি দফায় মাত্র 40 থেকে 60 হাজার কিট আমদানি করা হয়, যে কারণে চাইলেও বেশি পরীক্ষা করানো সম্ভব নয়। আর এর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দিলেন আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত।
করোনায় শনাক্তের সংখ্যা গত এক সপ্তাহে ৩ থেকে ৪ হাজারের মধ্যে ঘুরপাক খাচ্ছে। পরীক্ষার সংখ্যা দেখলেই দেখা যায় ৭ দিন আগে ১৭ জুলাই সর্বোচ্চ টেস্টের দিনে শনাক্ত ছিল সর্বোচ্চ। ১৮ থেকে ২৩ জুন সংখ্যাটা ১৪, ১৫, ১৬ হাজারই রয়ে গেছে। অথচ বিশেষজ্ঞরা বলছেন টেস্ট বাড়লে বাড়বে শনাক্তকৃত রোগীর সংখ্যাও। যত রোগী চিহ্নিত হবে কোভিড মোকাবেলায় ততটাই বাড়বে নিজেদের সক্ষমতা। শুরু থেকে দেশজুড়ে পিসিআর ল্যাবের সংখ্যা বাড়লেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অধিদপ্তরের তথ্য বলতে গেলে প্রতি সপ্তাহেই আসছে কিট। ২০ থেকে ৫০ হাজার করে কদিন পরপরই আসছে কিটের লট। শেষও হয়ে যাচ্ছে দ্রুত গতিতে। দাপ্তরিক জটিলতায় একসঙ্গে আনা যাচ্ছে না বড় অঙ্কের কিট, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের। এখন একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, সরকারের অনুমোদন আসলে প্রয়োজন। নতুন ডাইরেক্টর আসছে, তার সাথে আমরা কাজ করছি। মোটামুটি একাধিক ভেন্ডর দিবে। ৩০ জুনের পরে আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করবো। এটা আনা হবে ৩০ জুনের মধ্যেই হয়তো হবে। এই মহামারীতে এমন অজুহাত অনাকাঙ্ক্ষিত বলছেন বিশেষজ্ঞরা। এটা তো আশা করা যায় না। এটা হচ্ছে একটা মহামারী, জাতীয় জরুরি দুর্যোগপূর্ণ অবস্থা। এখানে টাকার কোনো শর্টের কারণে কোনো অসুবিধা হওয়া মানে এটা জাতির সাথে একটা অন্যায় করা, প্রতারণা করা, তামাশা করা। দ্রুত ব্যবস্থা নিয়ে দৈনিক গড়ে ৫০,০০০ টেস্ট করার পরামর্শ তাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের রেড জোন ঘোষণা করা আরও ৪ জেলার বেশ কয়েকটি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু এবারের তালিকাতেও রাখা হয়নি করোনার হটস্পট ঢাকাকে। গতরাতে কক্সবাজার, মাগুরা, খুলনা ও হবিগঞ্জের ৭টি এলাকা বুধবার থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। হবিগঞ্জের কিছু এলাকায় আগেই ছুটি দেওয়া ছিল। এ নিয়ে ৩ দফায় ১৯ জেলার ৪৫টি এলাকা রেড জোন ঘোষণা করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। প্রজ্ঞাপনে বলা হয়, করোনার বিস্তার রোধে স্থানীয় প্রশাসন এসব অঞ্চলের জীবনযাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। এছাড়া রেড জোন এলাকায় অফিস কারখানা বন্ধ রাখার পাশাপাশি যানবাহন ও সাধারণের চলাচলে থাকবে কড়াকড়ি। তবে জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে। করোনা ভাইরাসের সংক্রমিত এবং দেহের বিভিন্ন অঙ্গ ও রক্তনালীতে কাওয়াসাকি রোগের মতো একই ধরনের লক্ষণ নিয়ে 2 শিশু শনাক্ত হয়েছে বাংলাদেশে। এপ্রিল মাসের শেষে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া বিরল রোগটির নাম মাল্টিসিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম। এই রোগে আক্রান্ত শিশুর কিডনি, ফুসফুস, লিভার সহ একাধিক অঙ্গ একসঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রাণহানির আশঙ্কা বাড়ে। সাধারণত ২১ বছরের নিচে শিশু কিশোরদের আক্রান্ত হবার কথা জানা যায়। যথাসময়ে চিকিৎসকদের শরণাপন্ন হলে সিংহভাগকেই সুস্থ জীবনে ফেরানো সম্ভব বলে মত চিকিৎসকদের। এক্ষেত্রে নতুন এই রোগটি সম্পর্কে সাধারণ মানুষ ও চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর রিপোর্ট। কোভিড-১৯-এ শিশুদের আক্রান্ত ও মৃতের হার কম থাকায় প্রথম দিকে স্বস্তি এলেও নতুন নতুন উপসর্গ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে। বিশ্বের বিভিন্ন দেশের ক্লিনিক্যাল প্রতিবেদনে দেখা গেছে, কোভিড আক্রান্ত শিশুদের একটি অংশের মধ্যে তীব্র জ্বর, ডায়রিয়া, চোখ ও ঠোঁট লাল হয়ে যাওয়া সহ নানা ধরনের উপসর্গ দেখা দিচ্ছে। বিরল এই রোগের উপসর্গ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 2টি শিশু শনাক্ত করা সম্ভব হয়েছে। শিশু দুটি গভীর পর্যবেক্ষণে থাকার পর সুস্থ হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের এখানে ক্রিটিক্যাল কেয়ার টিমটা ছিল কোভিড আইসিইউর জন্য, যার ফলে এই রোগী দুইটা টাইমলি ইন্টারভেনশন করে রোগী দুইটা ভালো হয়ে বাসা গেছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত সহ বেশ কয়েকটি দেশে শনাক্ত হয়েছে কাওয়াসাকি ডিজিজ ও টক্সিক শক সিনড্রোমের মতো বিরল এই রোগ। তবে দ্রুত বাংলাদেশে শনাক্তের ঘটনা রোগটি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত চিকিৎসকদের। ডায়রিয়া এবং পেট ব্যথা থাকে, চোখ লাল হয়ে যাওয়া, ঠোঁট, জিহ্বা লাল হয়ে যাওয়া এবং চামড়ায় কিছু রক্তের ছোপ ছোপ দাগ, এগুলো দেখে আমরা সন্দেহ করি ন্যূনতম কিছু টেস্ট করলে বোঝা যাবে। যেমন একটা হলো যে সিবিসি, ব্লাড কাউন্ট, আর বিশেষত সিআরপি আমাদেরকে খুব গাইড করবে। ব্লাড প্রেশারটা দ্রুত কমে যায়, ফুসফুসের ক্ষমতাটাও কমে যায়, বিভিন্ন অর্গানগুলোকে তখন এফেক্ট করে, কারণ হার্টটা নিজে এফেক্টেড, সঠিক পরিমাণে ব্লাডটা সাপ্লাই দিতে পারছে না, কিডনি এফেক্ট করে, লিভার এফেক্ট করে। দেরি করে আমাদের কাছে আসে তাহলে অবশ্যই বাচ্চার মৃত্যুর ঝুঁকিটা অনেক বেশি পরিমাণে থাকে। স্বাস্থ্য বিভাগ এই রোগটিকে আমলে নিয়ে তা নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে আইইডিসিআর। বাংলাদেশের সকল শিশু বিশেষজ্ঞরা যদি একটু চোখ কান খোলা রাখে,
আইডিসিআর এর রিপোর্ট করলে আমরা যেটা করতে পারি মানে সর্বোচ্চ সহযোগিতা দিতে পারি ইনভেস্টিগেশনের জন্য। সেখানে যদি অন্য কোনো ডিসিপ্লিনের ডাক্তারও লাগে তাহলে আমরা তাদেরকে ইনভলভ করে দিতে পারি। করোনার এই সময়ে শিশুর জ্বর 3 থেকে 5 দিন 102-এর ওপর থাকলে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। পাশাপাশি হাসপাতালে আসা শিশুদের কেউ বিরল এই রোগে আক্রান্ত হচ্ছে কিনা সেদিকে চিকিৎসকদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বানও তাদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গাড়ির চাকা ঘুরতেই সড়কে চাঁদাবাজি, জিম্মি পরিবহন শ্রমিকরা দায় সারা জবাব শ্রমিক নেতাদের। ভোগান্তির আরেক নাম চট্টগ্রাম মেডিকেল, টিকিট কাটা থেকে শুরু করে জরুরি সেবা সবখানে চরম অব্যবস্থাপনা। চাহিদা মতো আমদানি না হওয়ায় দেশে করোনা পরীক্ষার কিট সংকট, আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত স্বাস্থ্য অধিদপ্তরের, সিন্ডিকেটের অভিযোগ সরকার দলীয় এমপির। করোনা পরিস্থিতির মধ্যে ভাবিয়ে তুলছে বিরল রোগ কাওয়াসাকি, দেশে লক্ষণ নিয়ে 2 শিশু শনাক্ত, আমলে নিয়ে কাজ করছে আইইডিসিআর। ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।